বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দুইটি ইস্যুকে সামনে রেখে আমি কথা বলতে যাচ্ছি। একটি হচ্ছে আমাদের আচরণ দ্বারা সাধারণ জনতা বা সাধারণ সে হোক আওয়ামী লীগের কর্মী সমর্থক তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রতি বিপ্লবের স্বপ্ন নিয়ে একটি ছেড়ে আগাচ্ছেন, বারে বারে তাদের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছেন, সে ব্যাপারে আমাদের সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। তার কিছু নমুনা তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা সবাই জানি গত 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসের একটি ঐতিহাসিক ঘটনা। ইস্পাত কঠিন ছাত্র জনতা এবং সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে অসংখ্য মানুষ হত্যা করে, হাজার হাজার মানুষকে আহত করে বাংলার সবুজ প্রান্তরকে রক্তে লাল করে। আমার জানা মতে দেশি হায়নাদের মধ্যে এত অত্যাচার, এত রক্তক্ষরণ, এত নৃশংসতা এর পূর্বে বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ঘটেনি। ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বিগত সরকার এমন কোনো হীন ষড়যন্ত্র বা চক্রান্ত বাদ রাখেনি যেগুলো তিনি করেননি। বিরোধী রাজনৈতিক দলকে বিভিন্ন ট্রাইব্যুনালের নামে তাদেরকে হত্যা করা, তাদেরকে জেলে নেয়া, তাদের সম্পদ লুণ্ঠন করা, তাদের বাড়ি ঘর, ব্যাংক, বিমা, হসপিটাল সব কিছু দখল করে নেয়া, এক কথায় এমন কোনো অন্যায় নেই যে অন্যায়গুলো তাদের জানা মতে তারা করে নাই। তারপরেও তাদের পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশের এমন কোনো সেক্টর নেই যেই সেক্টরে তারা দলীয় করেন নাই। যেই দেশের প্রধানমন্ত্রীর একজন পিয়ন 400 কোটি টাকা পাচার করতে পারে, যেই দেশের সাধারণ একজন ছাত্রনেতা 2000 কোটি টাকা পাচার করতে পারে, এই বিষয়গুলো বিভিন্ন মিডিয়ায় এসছে, আমাদের কাছে স্পষ্ট। তাহলে এখন বুঝতে পারেন যে বাংলাদেশ থেকে কত লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তার মানে এ দেশটাকে একটি বিকলাঙ্গ দেশে পরিণত করেছে। যাওয়ার পথে যেভাবে তিনি এদেশের মানুষের বুকে গুলি চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছেন, অসংখ্য মানুষের রক্তের লেলিহান শিখা দেখে তিনি আনন্দে উদ্বেলিত হয়েছেন, তিনি ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করেছেন। পুলিশ বাহিনীকে মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে তাদেরকে বিতর্কিত করেছেন। শুধু পুলিশ বাহিনী নয়, প্রত্যেকটা বাহিনীকেই তিনি সমালোচিত করেছেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টকেই তিনি বিতর্কিত করেছেন। এখন আমরা যদি তার প্রতিশোধ নিতে গিয়ে এমন আচরণ করে ফেলি যে আচরণটা তাদের মতোই হয়, তাহলে এটা ঠিক হবে না। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। যারা অন্যায় করেছে তাদের বিচার অবশ্যই করতে হবে, তাদের বিচার আমরা চাই। তবে আদালত প্রাঙ্গণে হামলা করে, নৃশংস হামলা করে আমরা যদি তাদের মতোই কাজ করি, তাহলে বিষয়টা একটু বেমানান দেখা যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে কিছু সাধারণ লোক আছেন যারা হয়তো বা তৎকালীন সময় আওয়ামী লীগকে পছন্দ করত। সেই অন্যায়ের কারণে বা সেই কারণে আমরা তাদের উপরে কোনো অন্যায় আচরণ করতে পারি না। কেননা পলিটিক্স একটা ভিন্ন জিনিস। যখন যাকে ভালো করে, তখন ভালো লাগে, তখন তাকেই তিনি সমর্থন করতে পারেন। তার মানে এই নয় একটি লোক ফ্যাসিস্ট সরকারের সমর্থক ছিল, এই জন্য তাকে আমার সে আইনে আনতে হবে, তার প্রতি আমার অবিচার করতে হবে। আমি এটা মনে করি না। হয়তোবা তিনি ওই দল করেছেন, কিন্তু মনে মনে তার দলীয় কর্মকাণ্ডকে তিনি ঘৃণা করেছেন। এমন একটা পজিশনে তিনি ছিলেন যেখান থেকে বের হতেও পারতেছিলেন না। এ ধরনের অনেক নেতাকর্মীও আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা আমাদের পক্ষ থেকে বা নিপীড়িত নির্যাতিত
বিগত 16 বছরে যারা নিপীড়িত নির্যাতিত হয়েছেন, সে মজলুম জনগোষ্ঠীর পক্ষ থেকে যে জাতীয় মামলা হচ্ছে বা কিছু কিছু জায়গায় প্রতিশোধমূলক কিছু আচরণও করা হচ্ছে, সেই বিষয়ে আমাদের একটু সতর্ক থাকতে হবে। এটাই হচ্ছে আজকের আমার মূল বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চেয়েছি সেটি হচ্ছে, আমরা সবাই জানি এখনো শহীদদের রক্তের দাগ শুকায়নি, এখনো অসংখ্য পরিবারের কান্না থামিনি। তার মধ্যে একটি ছেলেরই বিভিন্ন দাবি দয়া নিয়ে মাঠে নামছেন। এটা আসলে একটি ষড়যন্ত্র। আমার দৃষ্টিতে আমি ষড়যন্ত্র বই এটাকে কিছুই মনে করি না। তার কারণ হচ্ছে, দীর্ঘ 16টি বছর এদেশে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দলীয়করণ করা হয়েছে। আনসার থেকে শুরু করে দেশের সর্বস্তরে দলীয় লোকজন বসানো, যে দেশের সর্বোচ্চ পাবলিক সার্ভিস কমিশন, যেখান থেকে সর্বোচ্চ কর্মকর্তা নির্দিষ্ট দেশের পাবলিক সার্ভিস কমিশনকে পর্যন্ত বিতর্কিত করা হয়েছে, পরীক্ষা না নিয়ে পাশ করিয়ে দেওয়া হয়েছে বা প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। সেই দেশে আসলে কি অবস্থার মধ্যে আছে বা এখন দেশটা কোন অবস্থা আছে, এটা আমাদের বোঝা উচিত। বরং আমরা সেটা না বুঝে, যদি মাত্র কয়েক সপ্তাহ হলো ক্ষমতায় বসতে পারেনি, এর মধ্যে যদি আমরা একের পর এক দাবি দয়া নিয়ে আসি, তাহলে এটা আসলে যৌক্তিক হবে না, বরং এটা যথেষ্ট বেমানান হবে। মাত্র 3 সপ্তাহ রানিং চলছে, এই সময়ের মধ্যে অসংখ্য দাবি এসেছে। সরাসরি ঘেরাও কর্মসূচি দিয়েছে। রাজধানী ঢাকা যেন এক দাবির শহরে পরিণত হয়েছে। এটা কেন হবে? প্রতিদিনই নিত্য নতুন দাবি নিয়ে মাঠে নামছেন একটি চক্র। বিভিন্ন পেশার মানুষ চাকরি জাতীয়করণ, স্থায়ীকরণ, পুনর্বহাল, পরীক্ষা পদ্ধতি স্থগিত, সংস্কার সহ নানা দাবিতে প্রেস ক্লাব, সচিবালয়, রাস্তাঘাট ব্লক করে সমাবেশ করছেন। সর্বশেষ আমরা যে ঘটনাটি দেখলাম, বাংলাদেশ আনসার বাহিনীর যে আচরণটা আমাদের কাছে সুস্পষ্ট। এর মধ্যে কিছু কিছু আনসার ধরা পড়েছেন, তাদের একদিন আগে নিয়োগ হয়েছে। কিছু আছেন আনসারের পোশাক পরে এসেছেন, আসলে সে আনসার নয়, আসলে সে এগুলো সম্পূর্ণ পরিকল্পিত। এই ব্যাপারে আমাদের যথেষ্ট সজাগ থাকতে হবে। আমরা যারা এই বিজয় অর্জন করেছি, আমরা যারা আমাদের নতুন স্বাধীনতা অর্জন করেছি, আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে করে পালিয়ে যাওয়া গোষ্ঠী আবার কোনো ষড়যন্ত্রের ফাঁদ বুনতে না পারে। এত স্বল্প সময়ের মধ্যে একটি সরকারের পক্ষে এত কিছু সমাধান করা কি আসলে সম্ভব? আপনারা যারা আন্দোলন করছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি একান্তে গিয়ে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, আসলে কি এটা সম্ভব? যে দেশ থেকে প্রায় 15 লক্ষ কোটি টাকার অধিক পাচার হয়েছে, গোটা দেশটি ঋণে জর্জরিত, গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী এখনো স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেনি, এখনো তারা তাদের কর্মতৎপরতাকে সঠিকভাবে করতে ব্যাহত হচ্ছে বা তারা প্রেশান। ঠিক এই মুহূর্তে যদি আমি একের পর এক দাবি মাঠে নিয়ে নামি, তা এটা কি স্বাধীনতাকামী জনতা মনে করবে না যেটা আপনি পালিয়ে যাওয়া অপশক্তি তাদের দোসর হিসেবে মাঠে নামছেন? তাই তাদেরকে সতর্ক করব,
প্রিয় ভাইয়েরা, আপনাদের সকল দাবি দয়া আপাতত বন্ধ রাখুন। আরও একটি বিষয় আপনাদের খেয়াল করা উচিত, সবার মনে রাখা উচিত, যে দেশের এই ভয়ানক পরিস্থিতি থেকে মুক্তি পেতে না পেতেই শুরু হয়ে গেল বন্যা। আমরা ভারতের আগ্রাসনের শিকার হলাম। আমাদেরকে না জানিয়ে বাঁধ খুলে দেওয়া হলো, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল প্লাবিত হলো। এখন আবার ফারাক্কার বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে, সেখানেও এখন বন্যা হওয়ার আশঙ্কা নিয়ে মানুষ দিন গুনছেন। ঠিক এই মুহূর্তে যদি আপনারা একের পর এক দাবি করেন, এটা সম্পূর্ণ বেমানান, সম্পূর্ণ অযৌক্তিক। আনসার বাহিনী শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখনও শুনছি আরও অনেক দাবি দয়া দিয়ে মাঠে নামার পরিকল্পনা করছেন। আপনাদের সতর্ক থাকা উচিত। আওয়ামী লীগের মতন একটি শক্তি দীর্ঘ প্রায় 16টি বছর ক্ষমতার মসনদকে আঁকড়ে ধরেছেন। তার শিকড় অনেক গভীরে চলে গিয়েছে। সেই সরকারই কিন্তু এই জনতার প্রতিবাদের মুখে, জনতার দৃঢ়তার মুখে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং দিল্লি থেকে যদি আপনাদেরকে নোটিশ দেয়, দিল্লি থেকে যদি আপনাদেরকে পরামর্শ দেয়, আর সেই পরামর্শ নিয়ে যদি আপনি মাঠে নামেন, তাহলে জেনে রাখুন চাকরি হারাবেন, দেশান্তরিত হবেন, তাদের চেয়েও কঠিন অবস্থা আপনাদের চলে আসবে। সুতরাং যারা দাবি দয়া নিয়ে এখন মাঠে নামতে নেমেছেন, অতীতে তারা ভুল করেছেন, দ্বিতীয়বার আর নামার চেষ্টা করবেন না, এই অনুরোধ সকলের প্রতি। আর যারা এখনও নতুন দাবি দেওয়া নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছেন, দয়া করে তাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী। আপনারা ষড়যন্ত্রের কবলে পা দিবেন না। আপনাদের সন্তান, আপনার স্ত্রীদেরকে ঘরে রেখে আপনারা জেলের ভাত খাবেন, আমরা এটা চাইনি। সুতরাং সবাই এখন দাবি দয়া ছেড়ে দিয়ে, অসংখ্য মানুষ এই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, হাজার হাজার ভাইয়েরা চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এখনও বিছানায় কাতরাচ্ছেন। তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদের সহযোগিতা করুন। ওই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে সার্বিক সহযোগিতা করুন, বন্যা কবলিত মানুষদেরকে সহযোগিতা করুন, বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়ান। তাহলেই দেখবেন সময়ের ব্যবধানে আপনাদের সকল দাবি দয়া পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করি। যারা আমার বক্তব্য শুনছেন বা শুনবেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।